বলছিলাম, লাস্ট টাইম আপনি নিজের মেয়েকে যে বুদ্ধিটা দিয়েছিলেন আমাদের হেল্প না নেবার, আই হোপ এবার সেটা করবেন না। কাল গাড়ি রেডি থাকবে, প্লিজ আপনারা গাড়ি করেই যাবেন। কৃষ্ণা মনে থাকবে তো? ঠিক আছে বাবুজি, এবার থেকে আপনি যা বলবেন তাই করব। আসছি বাবুজি। মা চলো। আরে নিখিল, দাঁড়িয়ে রইলে কেন? এত করে মেয়েটা বলে গেল, একটু মুখে দে পিঠে। কি হলো মা, এখানে দাঁড়িয়ে পড়লে কেন? দাঁড়া না মা, ওই পিঠেগুলো খেতে কেমন হচ্ছে একটু শুনে যাই। দেখ, খারাপ হলে তো ওই দিদিমণিকেই কথা শুনতে হবে। বল। খা। অপূর্ব, সত্যি ছোট বৌমার হাতে না জাদু আছে। দেখেছো? হ্যাঁ, আমার মেয়ের হাতের বানানো পিঠেকে এমন করছো যেন আর কোনোদিন অন্য কারোর হাতে বানানো পিঠে খাবেই না। সে তো ঠিকই, একবার যে ছোট বৌমার হাতে বানানো পিঠে খাবে সে অন্য কারো হাতে বানানো পিঠে খাবেই না। ইনফ্যাক্ট ছোট বৌমা পিঠে না বানালে এ বাড়িতে পিঠেই হবে না। কিরে নাকি? একদম ঠিক বলেছো বাবা। আর আমি তো ভাবছি একটা দোকান দেবো, আর নাম দেবো কৃষ্ণকলির পিঠে পুলি। আরে আরেকটা দাও না। আচ্ছা বাবা, দিচ্ছি। আমি আর খেতে পারবো না। কৃষ্ণার মা এইভাবে ডোবালো নাকি? মুখে দেওয়া যাচ্ছে না পিঠেগুলো। কেন, কি হয়েছে নিখিল? ভালো হয়নি? না, সেটা না শুনে না, আমি চাই। দাঁড়া নিখিল। সুজাতা, তুমি পিঠাটা খেয়েছো? এ হলো, কিছু বুঝতে পারছো? কি কি হয়েছে আঙ্কেল? হ্যাঁ জামাই দাদা, সেই এক স্বাদ, এ কি করে সম্ভব? শুনো না, এই পিঠে বানানো তুমি কোথা থেকে শিখেছো? কার কাছে শিখেছো এই পিঠে বানাতে? সত্যি করে বলো তো। 18 বছর আগে যে পিঠে খেয়েছিলাম, যে অবিকল সেই স্বাদ। শোনো না, তুমি কি করে পারলে এটা বানাতে? আমি ভাবতেই পারিনি যে তুমি একদম শ্যামার মতো পিঠে বানাতে পারবে। সুজাতা, তুমি কি ওকে শিখিয়েছো নাকি? সেই স্বাদ গন্ধ সব একেবারে মিলে যাচ্ছে। মা, মা তুমি শুনলে ওনারা কি বলছেন? তোমার বানানো পিঠের স্বাদ নাকি বাবুজির বউয়ের বানানো পিঠের স্বাদের মতো। না না, আমি সুনয়নাকে কিছু শেখাইনি তো।
আঙ্কেল আসলে এখন তো ইন্টারনেটের যুগ, তাই আমি ইন্টারনেটে অনেকগুলো রেসিপি কালেক্ট করেছিলাম, সেগুলো থেকে মিলিয়ে মিশিয়ে বানিয়েছি। মা, ম্যাডাম জি কি সুন্দর বানিয়ে বানিয়ে কথা বলতে পারেন, দেখেছো? আচ্ছা ঠিক আছে। আর তাছাড়া শ্যামার বানানো পিঠে তো আমি কখনো খাইনি, তাই আমি তো জানি না ঠিক যে কার মতো হয়েছে। আচ্ছা শোনো না, এর ভেতরে তুমি যে পুর দিয়েছো তাতে কি কি দিয়েছো বলো তো? আন্টি আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো না। বলছিলাম যে ওই কৃষ্ণার মায়ের থেকে যদি আমি মতিচুরের পায়েস রান্না করা শিখে নিই তাহলে কেমন হয়? আমাকে প্লিজ এই সুযোগটা দেবেন, আমি ট্রাই করে দেখতে পারি। শোনো শোনো আয়না, সব কাজ সবার জন্য নয়। পিঠে পুলি বানানো এক, আর মতিচুরের পায়েস বানানো আর এক। এ হলো কৃষ্ণের ভোগ। এ নিয়ে তোমার চেষ্টার ছেলে মানুষই চলবে না তো। আর তোমার ওই ইন্টারনেটের এখানে কোনো কাজই নেই। এখানে কি প্রয়োজন জানো? এখানে প্রয়োজন হলো ভক্তির আর অভিজ্ঞতার। আমাদের মধ্যে, আমার শ্যামার মধ্যে ছিল সেই অগাধ ভক্তি। ও ছিল কৃষ্ণ ভক্ত। আর সেই অগাধ ভক্তি ওর মতিচুরের পায়েসে মিশে থাকতো, তাই তো অমন সুন্দর ভোগ রাঁধতো। আর এই অনুরাধা, ওর রয়েছে অভিজ্ঞতা। ও প্রতি বছর পায়েস বানায়, কৃষ্ণ পুজো করে। ওর সেই অভিজ্ঞতা মিশে থাকবে ওর পায়েসে। আমি জানি ও পারবে। দাদা তুই ভাবতে পারছিস মাকে নিয়ে বড় ডাক্তারের কাছে যেতে চাইবে, তারপর মনে কর চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলো। আর তুই ভাবতে পারছিস রাধা, একবার যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার দেখলেই বুঝতে পারবে যে ওর মাকে তুই স্লো পয়জনিং করছিস, তখন তখন কি হবে রাধা? তুই ভাবতে পারছিস? ছেলেটা জানতে পেরে যাবে। কি তুমি কি তোমার মেয়েকে আগের মতো বোকা ভাবো না? ধরো আমার দিদি ভাইয়ের সুপুত্র বিদেশ থেকে এসে এটা দেখবে যে দিদি ভাই তার পুত্রকে হুইল চেয়ারে বসে ওয়েলকাম জানাচ্ছে। অসুবিধা আছে, অসুবিধা আছে। তখন আমার দিদি ভাই চোখে তুলসী পাতা দিয়ে সাদা ধবধবে বিছানায় শুয়ে থাকবে। রাধা আমি না কিছু বুঝতে পারছি না, তুই কি বলছিস আর কি ভাবছিস? আমি সত্যি বুঝতে পারছি না, মানে কি প্ল্যানিং তোর? যেটা ভাবছি সেটাই করব। ইয়েস, যেরকম আমি আমার অতীতকে লুকিয়ে রাজনারায়ণ দত্তকে বিয়ে করেছি, ঠিক একইভাবে পুরোটাকে লুকিয়ে দেব। আসলে কি বলো তো মা, আমার স্বামীটা না বড্ড ভালো, আমাকে সব দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আদর যত্ন দিয়েছে, প্রচুর টাকা দিয়েছে, বিলাস দিয়েছে। শুধুমাত্র আমার শ্বশুর মশাই ছোট্ট একটা গন্ডগোল করে ফেললো। সেটা কি জানো মা? আমার বর এবং আমার ভাসুরের মধ্যে সম্পত্তিটা ভাগাভাগি করে দিল। এক্স্যাক্টলি। তুমি তো আবার জানো তোমার রাধারানী ভাগাভাগি জিনিসটা পছন্দ করে না, তার সবটা চাই, সবটা। তাই ভাসুরের ব্যবস্থা আমাকেই করতে হলো। রাম 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 রাম। বাবারে, তোর ভাসুরের মৃত্যুটা আমি কোনোদিনও ভুলবো না রাধা। হ্যাঁ, কি নিখুঁত প্ল্যান। হ্যাঁ, এতগুলো মানুষ, কেউ কেউ কোনো সন্দেহ করলো না, প্রত্যেকে বিশ্বাস করে নিল যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এক্স্যাক্টলি, প্রত্যেকে বিশ্বাস করে নিল ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার দিদিভাই ছাড়া। হ্যাঁ, দিদিভাই বিশ্বাস না করে আমায় সন্দেহ করতে শুরু করলো। শুধুমাত্র সন্দেহ করলে ঠিক ছিল, কিন্তু চরম ভুল করে ফেললো কোথায় জানো? যখন আমায় বলে ফেললো। তাই আজও দিদিভাই তার মাসুল গুনছে।
আমারও খুব কষ্ট হচ্ছে। তার আদরের সুপুত্রকে একবারও চোখে দেখতে পেল না, তার শেষ আশাটাও পূর্ণ হলো না। রাধা, সম্পত্তিতে অনিরও ভাগ আছে, সেটা তুই অস্বীকার করবি কি করে? অনির তো আর কোনো অধিকারই থাকবে না। তার কারণ তো সে বেশি দিন থাকবেই না। সে আগে বিদেশ থেকে ফিরুক, তারপর তার মায়ের মৃতদেহ জড়িয়ে ধরে খানিক কাঁদুক, কিছুদিন থাকুক, তারপর 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 সময় মতো পথের কাঁটা সরিয়ে দেব। একটা ফোন করব, ব্যাস খেল খতম। বাই বাই। ও বাবারে, হ্যাঁ কি আশ্চর্য না, এই সেই রাত। সাইলেন্স সবাই আসতে। ফাইনাল রাউন্ডের অডিশনের রেজাল্ট কিন্তু আমাদের হাতে চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স করা হবে। হ্যাঁ, আপনাদের মধ্যে সবাই ট্যালেন্টেড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা 10 জনকে বেছে নেব, তাই বেস্ট অফ দ্য বেস্টকেই আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের কাজটা কিন্তু খুব কঠিন, তবুও এটা আমাদের কাজ যেহেতু আমাদেরকে করতেই হচ্ছে। তোমাদেরকে প্রথমেই বলছি কিন্তু তোমরা প্লিজ কেউ মন খারাপ করো না, তোমরা সবাই খুব ট্যালেন্টেড, খুব ভালো গান গেয়েছো, কিন্তু তোমাদের মধ্যে থেকে যারা একটু বেশি ট্যালেন্টেড তাদেরকে আমাদের জাজেসরা সিলেক্ট করে নিয়েছে। যাদের নাম আমি অ্যানাউন্স করব তারা প্লিজ একটু সামনে এগিয়ে আসবেন, কেমন? আর যাদের নাম অ্যানাউন্স করা হচ্ছে না তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ তোমরা কেউ মন খারাপ করো না, সবাই খুব ভালো গান গেয়েছো। নেক্সট সিজনে তোমরা আবার অডিশনে নাম দিও, আশা করি তোমরা নিশ্চয়ই সিলেক্ট হবে। থ্যাংক ইউ স্যার। এবার শুরু করি আমরা। হ্যাঁ, শুরু কর। এক মিনিট। হ্যাঁ ম্যাডাম, বলুন। আমার মেয়ের বিষয়টা মাথায় আছে তো? হ্যাঁ ম্যাডাম, চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে রয়েছে। আপনার টাকাটাও ট্রান্সফার হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। ইউ আর মোস্ট ওয়েলকাম। স্যার তাহলে কন্টিনিউ করি। হ্যাঁ, আপনাদের মধ্যে যিনি প্রথম হয়েছেন তার প্রতিভা দেখে আমরা সত্যি সবাই মুগ্ধ হয়েছি। তিনি কৃষ্ণা। কৃষ্ণা, কাঁদছো কেন? তোমাকে এখন অনেক লম্বা রাস্তা যেতে হবে, এখন কান্নাকাটির সময় নয়। দ্বিতীয় হয়েছেন অম্লান ধর। অম্লান, সামনে চলে এসো, সামনে। সুদূর পুনে থেকে এসছেন। তৃতীয় হয়েছেন শবনম। সামনে চলে এসো, সামনে। চতুর্থ হয়েছেন
পিয়ালি মুখার্জি। চলে এসো সামনে সামনে। কি ফোর্ট তো আমার হওয়ার কথা। আপনার নাম থাকার কথা ছিল মানে? ইস, ভুল করলাম। মা বলেছিল ধৈর্য ধরে বসতে। না না, ম্যানেজ করতেই হবে। না মানে আমি ভেবেছিলাম। দেখুন, এরকম ভাবনা কিন্তু একদম ঠিক নয়, কেমন? যোগ্যতা অনুযায়ী এখানে নাম ডাকা হচ্ছে, আপনার যোগ্যতা থাকলে আপনাকেও ডাকা হবে। সরি ম্যাডাম। পঞ্চম হয়েছেন রায় দত্ত। এই তো তোমার নাম চলে আসলো, শুধু শুধু বকা খেলে। ষষ্ঠ হয়েছেন সবাইকে ধন্যবাদ। এরপরে মধুমিতা আপনাদেরকে সব বুঝিয়ে দেবে। তোর মায়ের রান্না কি ভালো না? কেউ খেতে পারবে না? বল না মা, আমি কি ভালো রান্না করতে পারি না? মা, আমি কি কথা একবারও বলেছি বলো? কিন্তু বড় লোক বাড়িতে এরকম এক গলা ঘুমটা দিয়ে থাকলে চলবে? হ্যাঁ, তখন সবাই তোমাকে সন্দেহ করবে না? দেখো, বড় লোক বাড়িতে কত দামি দামি জিনিস থাকে, হয়তো অন্য কেউ দোষ করলো, দোষ করে তোমার উপর চাপিয়ে দিল, তখন তো তুমি কিছু বলতেও পারবে না। আর তো তুমি মুখও দেখাও না, তখন কি করে চলবে বলো? তখন তো সত্যি তোমার উপর মালিকের সন্দেহ হবে, সবাই তো তোমাকে অপমান করবে। মা, করুক অপমান, করুক, আমি জানবো, আমার কৃষ্ণ জানবে যে আমি কোনো দোষ করিনি। এরপর আমার আর কিচ্ছু চাই, কিচ্ছু না। আমি আমার মেয়ের জন্য সব অপমান সহ্য করে নেব, সব অপমান, সব কষ্ট সহ্য করে নেব। মা, না মা, না, আমি করতে পারবো না। আমি দেখেছি বেশিরভাগ বড় লোকেরাই মনে করে গরিবরা লোভী হয়, চোর হয়। মা, এরকম জায়গায় আমি তোমাকে কাজ করতে পাঠাতে পারবো না। মা, আমার মায়ের অপমান সহ্য করার আগে আমি মরে না। না, আর কখনো এমন কথা বলবি না, আর কোনোদিনও মুখে আনবি না এমন কথা, কোনোদিনও মুখে আনবি না। ওঠো ওঠো সজ্জাই রে ঝিকিমিকি। ওমা, তুই চলে এসেছো? আজ একটু দাঁড়াও, হ্যাঁ, আমি হাতের কাজগুলো সেরে নিয়ে যাচ্ছি। জানো তো আজকে কত বছর বাদে আমাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুরের জন্য মতিচুরের পায়েসের ভোগ হবে। পুজোর বাকি কাজগুলো কে করবে কে জানে। আসলে কি বলতো, আমার বড় বৌদি আছে না, বড় বৌদির শরীরটা তো বিশেষ ভালো নেই, তুমি তো জানোই। তাই জন্য তো পুজোর কাজগুলো কে করবে ভাবছি। আর এ বাড়িতে পুজোর কাজের জন্য বড় বৌদি ছাড়া তো আর সেরকম কেউ নেই। আর পুজোর কাজ কি কম ঝোঁক কি বলো? ফুল তোলো রে, ফল কাটো রে, ঠাকুরকে স্নান করাও রে, নতুন জামা পরাও, চন্দন বাটো, অনেক কাজ। কে করবে কে জানে, আমি তো বুঝতেই পারছি না। আমি কি করে দেব? উমা, তুমি আমার নিজে থেকে কথাও বলো। এই তুমি কি বললে গো? তুমি বললে না তুমি নিজে থেকে পুজোর সব কাজ করে দেবে, এটাই বললে তো। বলো, পারবে? সে অবশ্য তুমি পারবে না তো কে পারবে? আমাকে তো কৃষ্ণা বলেই ছিল তুমি বহু বছর ধরে কৃষ্ণ ঠাকুরের পুজো করো, তাই তো ওই পায়েসটা রান্না করতে পারো। আচ্ছা তুমি একটু দাঁড়াও, হ্যাঁ, আমি গিয়ে মা আর বড় বৌদিকে জিজ্ঞাসা করে আসি, তারা যদি অনুমতি দেন তাহলে তুমিই কাজগুলো করো, ঠিক আছে? দাঁড়াও। বড় বৌদি, ও মা, উঠে চলে এলে? তোমাকে আমি বলেছিলাম বিশ্রাম করতে, কোনো কথা শোনো না তুমি আমার। আরে বাবা, আমার শরীরটা আজকে ভালো আছে, আর কতক্ষণ ওইভাবে শুয়ে বসে থাকবো বলতো? ও হ্যাঁ,
ও কি বললো আমি শুনেছি। অনুরাধা যখন চাইছে ও করুক না, ভালো তো। আর ও জোগাড় করছে জানলে মাও আপত্তি করবে না। ঠিকই বলেছো, তাহলে অনুরাধা দিদি সব কাজগুলো করুক। আচ্ছা অনুরাধা দিদি, তুমি তাহলে ওই ওপরে নিরামিষ রান্নাঘরে চলে যাও, যেখানে ওই বেনারসি পিঠে বানিয়েছিলে। আমি সব জোগাড় যন্ত্র করে দিয়েছি, চিনতে পারবে তো? তুমি আগে পায়েসটা রেঁধে নিও, তারপর আমি তোমাকে ঠাকুর ঘরে নিয়ে যাব। তুমি সেখানে গিয়ে পুজোর জোগাড় যন্ত্র করে দিও। শোন না বিজলি, তুই বরং গিয়ে কাজগুলো সার, আমি ওর সাথে যাচ্ছি। ও পায়েস রান্না করবে, আমি পাশে দাঁড়িয়ে দেখব। আগে শ্যামা থাকতে কিভাবে পায়েস রান্না করতে হবে এগুলো দেখতেই হয়নি, কারণ জানতাম ও আছে, ওই সব সামলাবে। এখন মনে হয় শিখে রাখলেই ভালো হতো। যাকে তুই এখন যা, কাজগুলো সার। সে তো আমি যাচ্ছি, কিন্তু এই কথাটা তুমি ঠিকই বলেছো। এরপরে কৃষ্ণা যখন গান গেয়ে অনেক নাম করবে, তখন কি অনুরাধা দিদি আমাদের এসে এরকম সাহায্য টাহায্য করে দিয়ে যেতে পারবে? তোমরা তো চলেই যাবে, সারা জীবন কি এই বাড়িতে থাক। তুই যা, তুই গিয়ে কাজগুলো সার। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তুমি এসো আমার সাথে। কৃষ্ণা, নিজের মাকে জিজ্ঞেস করো উনি গান গাইছিলেন কিনা। এতগুলো মানুষ তো আর ভুল কথা বলবে না। হ্যাঁ জানি বাবুজি, আমার মনে হয় আশেপাশের কোনো বাড়িতে কৃষ্ণ পুজোর জন্য ওনারা গান চালিয়েছিলেন। হয়তো আপনার স্ত্রীরই গান চালিয়েছিলেন। আপনার স্ত্রী তো বিখ্যাত গায়িকা ছিলেন, তাই না? আমি আমার মাকে ছোটবেলা থেকে দেখছি বাবুজি, আমার মা কোনোদিন গান গাইতে পারে না। আমি আমার মাকে গুনগুন করে গাইতেও শুনিনি। কৃষ্ণ, আমি কি সত্যি গান গেয়েছি? আমি তো কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। কি যে হলো এই ঘরটায় ঢুকে, আমার তো কিছুই মনে পড়ছে না। ঠাকুর বলো না, আমি কি সত্যি গান গেয়েছি? মা, তুমি সত্যি গান গাওনি, তাই না? দেখুন বাবুজি, মা বলছে মা গান গায়নি। আপনারা সবাই একটু বিশ্বাস করুন। বিজলি মাসি, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না আশেপাশের কোনো বাড়িতে কিষেনজির পুজো হচ্ছে কিনা। থাক, কোনো দরকার নেই। মা, আমার মনে হয় কৃষ্ণা ঠিক বলছে। শ্যামা আমাদেরকে এমন একটা আঘাত দিয়েছে যেটা আমরা কিছুতেই ভুলতে পারছি না। এই জন্য মা, আমি তোকে বারবার বলেছিলাম বাড়িতে কৃষ্ণ পুজো করো না। যদি পুজো না হতো তাহলে এইসব ভাবতে হতো না। অ্যাটলিস্ট সব কি বলছিস? ঠিক বলছি, একদম ঠিক বলছি। শ্যামা ইজ পাস্ট। প্লিজ প্লিজ তোমরা সবাই এটা মেনে নাও। শ্যামাকে নিয়ে প্লিজ ভাবা বন্ধ করো, আর তাড়াতাড়ি পুজো শেষ করো প্লিজ। এসবের মধ্যে আমি তো ঠাকুরকে পায়েসটা দিতেই ভুলে গেছি। না না, পুজোটা অসম্পূর্ণ থেকে যাবে। শোন না মা, যা রান্নাঘর থেকে পায়েসের বাটিটা নিয়ে যা। দাদান, তোমরা না আমাকে এমনি এমনি বকাবকি করো। আর দেখলে তো এখন সবার সামনে ওই মা ওর মেয়েকে কি সব কানের মধ্যে বিষ ঢোকাচ্ছে। মুন্নি, এ আবার কি কথা? আর আমরা যখন বড়রা এখানে কথা বলছি, তুমি তার মাঝে কথা বলছো কেন? মা, মতিচুরের পায়েস। মা, হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, দেখলে দিদি ভাই, বিষ নয় অমৃত আনতে গিয়েছিল। হ্যাঁ, কি সুন্দর দেখতে হয়েছে। দেখো বড় বৌমা, অবিকল
অবিকল আমাদের আমাদের শ্যামা যেরকম পায়েস বানাতো মতিচুরের পায়েস। মা, মুখ ঘুরিয়ে কোনো লাভ নেই। তুই নিজেও ভুলতে পারিসনি বলে আমাদেরকে জোর করিস তো ভুলে থাকার জন্য। কি করে ভুলে থাকবো বলতো? এত বছর বড় বৌমা পারেনি, এত চেষ্টা করে। আর এই অনুরাধা কেমন চমৎকার পায়েস বানিয়ে দিয়েছে, তাও আমার শ্যামার মতন অবিকল। তাহলে আমি কি করে ভুলে থাকবো? আমার কি দোষ এতে? কৃষ্ণা, তোমার মা এই পায়েস আগে বানিয়েছেন? হ্যাঁ বাবুজি, মা প্রত্যেক বছর কিষাণজির পুজোতে এই পায়েস বানায়। দাদান, তুমি আমাকে যতই বকো না কেন, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। উনি তো দিব্যি ওনার মেয়ের সাথে কথা বলেন, আর আমরা এলেই উনি মুখে খুলে পেটে দেন কেন? এই কৃষ্ণা, তোমার মায়ের সমস্যাটা কি বলো তো? সারাক্ষণ এরকম ক্রিমিনালদের মতন মুখ ঢেকে থাকে কেন? মনি প্লিজ, নট অ্যাগেন। আমরা ওনাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। আই এম শিওর এইসব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এরকম ভাবে কথা বলে ওনার সেন্টিমেন্টস হার্ট করবে না মনি। আর একটা কথা আমি সবাইকে বলতে চাই, কৃষ্ণ অনেক দূর থেকে এসেছে বলে আমি ওকে অ্যালাউ করছি, কিন্তু এই বাড়িতে গান বাজনা নিয়ে কোনো ডিসকাশন আর হবে না। লোকজনের পার্সোনাল কানেকশন থাকতেই পারে, আমি তো ওর বাড়িতে বাড়িতে গিয়ে সেটা নষ্ট করতে পারি না। কিন্তু কেউ যদি সেটা ইন্টারনেটে আপলোড করার চেষ্টা করে, তার এগেইনস্টে আমি 5 কোটি টাকা ক্ষতিপূরণ চাইতে পারি। কেউ যদি ফাংশনে শ্যামার গান বাজানোর চেষ্টা করে, তার এগেইনস্টেও আমি কেস করতে পারি। এরকম অবাক হওয়ার কিছু নেই কৃষ্ণা। শ্যামা যেমন আমার পুরো পরিবারকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, ঠিক সেইভাবেই মানুষের মন থেকে আমি ওর গান মুছে ফেলার চেষ্টা করেছি। আর আই এম শিওর এতদিনে শ্যামার গান সবাই ভুলে গেছে। কৃষ্ণকলির কথা কারোর মনে নেই। 18 বছর হয়ে গেছে, কত নতুন গায়ক গায়িকা এসছে, তুমি আসবে, কৃষ্ণকলির কথা কারোর মনে নেই। কারণটা আমি তোমাকে রিকোয়েস্ট করছি কৃষ্ণা, আমার সামনে শ্যামার নাম নেবে না, আর ওর গান শোনার আবদার কোনোদিনও করবে না প্লিজ। আমাকে যদি একটু সম্মান করে থাকো, আমার এই রিকোয়েস্টটা রেখো কৃষ্ণা। আপনার মুখটা খুব চেনা চেনা লাগছে। কি সুন্দর সারল্য আপনার মুখে। এমন মুখ ঢেকে রাখেন কেন আপনি? আচ্ছা ভেবে বলুন দেখি, পুরনো কিছু মনে পড়ে আপনার? আচ্ছা স্পষ্ট করে কিছু মনে না পড়লেও কিছু স্মৃতি, কিছু ঘটনা বা বিশেষ কিছু মুহূর্ত মনে পড়ে?
আচ্ছা, এতদিন যে এই শহরে এসেছেন, রয়েছেন, বাড়ি থেকে বেরিয়েছেন? হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে বেরিয়েছি। শহরের কোথাও কিছু চেনা লেগেছে আপনার? আচ্ছা, আপনার মেয়ে বলছিল কলকাতা থেকে বেনারসগামী ট্রাকে আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, তখন কেউ আপনাকে উদ্ধার করেছিল। তখন কি আপনার জ্ঞান এসেছিল? কিছু মনে পড়ে? না। আচ্ছা, ওখানে জ্ঞান ফেরার পর আপনার সবকিছু মনে আছে? ওখানে কে আপনাকে রক্ষা করলো, আপনার মেয়ের জন্ম, আপনি কোথায় থাকতেন, সব মনে পড়ে? হ্যাঁ, সব মনে আছে। ভেরি গুড। আচ্ছা, এখানে আসার পর থেকে রাস্তাঘাট চেনা লাগেনি, ঠিক আছে, কোনো মানুষজন চেনা লাগেনি? কাউকে দেখে মনে হয়নি এনাকে চিনলেও চিনতে পারেন? একটু মনে করুন, মনোযোগ দিন। এখানে আসার পর থেকে যা দেখেছেন, যা শুনেছেন, একটু মনে করার চেষ্টা করুন। আমি ওনাদের বাড়িতে কৃষ্ণ পুজোর আয়োজন করছিলাম। আমি সব জিনিসপত্র গোছাচ্ছিলাম, আর তখনই হঠাৎ করে আমি একটা ঘোরের মধ্যে চলে যাই। আর তারপর ওনারা সবাই আমাকে এসে বলছিলেন আমি নাকি গান গাইছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি কোনোদিনও গান গাইনি। আমি তো গান গাইতে পারি না, আমি কি করে গান গাইবো? আচ্ছা, একটু মনে করার চেষ্টা করুন তো, আপনি কি সত্যি গান গেয়েছিলেন? না না, এটা মনে করার কি আছে? আমি তো এখন কিছু ভুলে যাই না, আমি পুরনো সব কথা ভুলে গেছি। আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার মেয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন। কিন্তু পুজো করতে গিয়ে কি বলুন, শেষ করুন কথাটা। না, আমি ভাবছিলাম যে আমি যদি গান না গাইতাম তাহলে ওনারাই বা বলবেন কেন যে আমি গান গাইছিলাম? ওনারা তো ওরকম মানুষ না, খুব ভালো মানুষ ওনারা। আচ্ছা, আপনি বলতে পারেন আমার কেন এরকম মনে হচ্ছে? বলুন না, বলুন না, আমার সঙ্গে কেন এরকম হয়? স্ট্রেস, আপনি অনেক স্ট্রেস নিয়ে নিচ্ছেন। কিছু হবে না, চলুন বসুন তো, বসুন, এখানে বসুন, সব ঠিক হয়ে যাবে। বসুন বসুন বসুন। আপনার না কয়েকটা টেস্ট করতে হবে, মাথার কয়েকটা টেস্ট করতে হবে। এই যে দীর্ঘ সময় ধরে আপনার স্মৃতি নষ্ট, সেটা কেন? কোনো ব্রেনের টিস্যু ড্যামেজ আছে কিনা, কোনো ক্লট আছে কিনা, সেগুলো তো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে আমাদের। কিন্তু তার আগে আপনি আমাকে একটা অন্য কথা বলুন তো। এই যে আপনি সবসময় ঘোমটা দিয়ে থাকেন, সেটা কেন? শুধুই লজ্জা? না না, লজ্জা না, ভয় লাগে, তাই তো? কিসের ভয় আপনার? আপনি তো কাউকে চেনেনই না। এই যে আপনি আমার সাথে কথা বলছেন চোখে চোখ রেখে, এতে কি সত্যি কিছু ভয় আছে?
তাহলে আপনি তো এসে থেকে শুধু শুধু ভয় পাচ্ছিলেন। আচ্ছা, আপনার ঘুমটা দেওয়া অভ্যেস, তাই না? তাহলে আপনি খোপা পর্যন্ত ঘুমটা দিন। না, আসলে আসলে আপনি মানুষের চোখের দিকে তাকাতে ভয় পান, সেটা আপনার অতীতটা জানেন না বলে, তাই তো? আসলে সবাই আমাকে প্রশ্ন করে, আমি তার কোনো উত্তর দিতে পারি না। তাই আগে থেকে সবার থেকে নিজেকে আলাদা করে রাখেন, তাই তো? আমাদের ডাক্তারি ভাষায় একে বলে ডিফেন্স মেকানিজম। শত্রু আসতে পারে ভেবে নিজেকে দরজার আড়ালে বন্দি রাখা, কিন্তু বাইরে থেকে যেই আসবে সেই তো আর শত্রু নয়। এইভাবে যদি আড়ালে বসে থাকেন তাহলে বন্ধুকেও তো ফিরে যেতে হবে। এই যে নিখিল, যারা আপনাকে আশ্রয় দিয়েছে, ওরা তো খারাপ লোক নয়, সেটা তো আপনি বোঝেন। হ্যাঁ, সত্যি ওনারা খুব ভালো মানুষ। আমার মেয়েটাকে কত ভালোবাসে, কত যত্ন করে। ওনারা যে ভগবানের মতো। আর আমার মেয়ে ওনাকে বাবুজি বলে ডাকে। সত্যি উনি না থাকলে হয়তো এই শহরে আমি আর আমার মেয়ে হারিয়েই যেতাম। আপনাকেও তো ভালোবাসে, আপনাকে যত্ন করে, তাই তো আমার কাছে নিয়ে এসছে। শুনুন, ভালোবাসা মানে পারস্পরিক সম্মান। উনি আপনাকে সেই সম্মানটা দিচ্ছেন। আপনার কি উচিত এভাবে ওনাদের থেকে নিজেকে আড়াল করে রাখা? আপনি তো শত্রুর হাত থেকে পালাতে ঘোমটার আড়ালে থাকেন। ওনারা তো শত্রু নয়, ওনারা তো বন্ধু। তাহলে কেন ঘুমটা দেন ওনাদের সামনে? ঘুমটা না সরালে আপনি জানবেন কি করে আপনার কেউ আছে কি নেই? বললাম না, মানুষকে চিনতে গেলে তার চোখে চোখ রেখে দাঁড়াতে হয়। হ্যাঁ কৃষ্ণা, বল। হ্যাঁ দিদি, বলছিলাম কি, আমি চলে গেলে তো মা একদম একা হয়ে যাবে। আমি যদি মাকে নিয়ে ওখানে যেতে পারতাম। কোনোভাবেই পসিবল নয় রে। তুই তো জানিস অডিশনের দিন থেকে গার্জিয়ান অ্যালাউ হচ্ছে না, শুধুমাত্র পার্টিসিপেন্টসরাই অ্যালাউ। মাকে তো আনা যাবে না। সেটা কাজ করতে পারিস, তুই যখন আসবি তখন তোর মাকে বলিস তোকে পৌঁছে দিয়ে আবার চলে যাবে, কেমন? আসলে মধুমিতা দিদি, আমি ছাড়া তো মায়ের আর কেউ নেই, তো মা আমাকে ছেড়ে দিয়ে একা ফিরতেও পারবে না। এই শহরের তো মা কিছুই চেনে না। ঠিক আছে, তোকে ছেড়ে তোর মা 3 দিন থাকতে পারবে না যেখানে থাকে? তোর মানে সম্ভব নয় কি? আমার মনে হয় কিন্তু ঠিক পারবে। আর তাছাড়া তুই তো যথেষ্ট স্মার্ট আছিস, তুই একা একা চলে আসতে পারবি না? না না মধুমিতা দিদি, এতে কোনো সমস্যা হবে না। আসলে মাকে একা রেখে যাওয়াটা, মধুমিতা দিদি তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি, কিন্তু কি বলতো, আমার হাতে অত পাওয়ার নেই, বুঝলি তো, যে আমি তোর মাকে অ্যালাউ করবো। মানে আর তো কারো গার্জিয়ান অ্যালাউ হচ্ছে না। আর ধর আমি যদি তোর ব্যাপারে মানে প্রডিউসার বা চ্যানেলের কাউকে বলিও, তাতে মানে ওরা যদি কেউ ভাবে যে আমি ফেভার করছি, সেটা ঠিক হবে না। মানে তাতে তোরই ক্ষতি, বুঝতে পারছিস? ঠিক আছে মধুমিতা দিদি, আমি বুঝতে পেরেছি। রাখি তাহলে। হ্যাঁ রাখ, কালকে কিন্তু লেট করিস না, 10টার মধ্যে কিন্তু ঢুকে পড়িস, কেমন? হ্যাঁ। মা, মধুমিতা দি বললো ওখানে গার্জেনদের থাকার কোনো জায়গা নেই। মা, আমি বরং না করে দিই। না না
না করবি কেন? শোন না, আমি বলছি তো আমি বাইরে থেকে যেতে পারবো, আমার কোনো অসম্ভব মা। আমার মা বাইরে বসে কষ্ট করবে আর আমি ভিতরে গিয়ে নিশ্চিন্তে সব কাজ করতে পারবো? হ্যাঁ, আমি বরং ওদের না করে দিই। আমার কাছে আমার মায়ের থেকে আমার গান বড় হতে পারে না মা। আমার জন্য তোকে গানের জগৎ থেকে আত্মত্যাগ করতে হবে, সেটা আমি মা হয়ে কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। না না মা, তোকে বারণ করতে হবে না। দেখ, এটা তোর অনেক দিনের ইচ্ছে যে তুই সবার সামনে গান গাইবি, সবাই তোর গান শুনবে, তুই আমার জন্য নিজের ইচ্ছেকে। না না, আমি এটা মেনে নিতে পারবো না, আমি এটা হতে দিতে পারবো না। আমার মাকে আমি কাঁদিয়ে কষ্ট দিয়ে যেতে পারবো না মা। না না, আমি আর কষ্ট পাবো না। দেখ, এই তো আমি হাসছি, আর কষ্ট পাবো না। মা, মা তুমি সত্যি বলছো তো? তুমি এখানে একা থাকতে পারবে? বলছি তো পারবো। শোন না, এখন আর কথা বাড়াস না, বুঝলি তো? তুই 3 দিন থাকবি, দেখি কিছু খাবার তোর জন্য গুছিয়ে রাখি, বুঝলি? দাঁড়া মা, ওনারাই আমাদের জন্য সব ব্যবস্থা করে দেবে। আমাকে কিছু জামা কাপড় গুছিয়ে নিতে হবে, আমি সেগুলো গুছিয়ে নি, কেমন? চল, আমি তোকে সাহায্য করছি, আয়। বুঝছেন ঠাকুর, আমার মেয়েটাকে প্রথমবার একা ছাড়তে হচ্ছে, তুমি ওকে দেখো, আমার কাছে সাবধানে ওকে ফিরিয়ে দিও। আর দেখো, আমার মেয়েটা যেন গানের জগতে অনেক নাম করতে পারে। আচ্ছা শোনো, তোমার জন্য কিন্তু একটা দারুণ সারপ্রাইজ আছে আজকে। সারপ্রাইজ? হ্যাঁ, তোমাকে কাল থেকে 3 দিনের জন্য ওয়ার্কশপে যেতে হচ্ছে, রাইট? ওয়েট, ওয়ার্কশপ? কিসের ওয়ার্কশপ? কোথায়? বেবি কাম অন, সঙ্গীতের মহাযুদ্ধের ওয়ার্কশপ। ও নো 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 ওয়ার্কশপ, প্লিজ মামা, আমি কোনো ওয়ার্কশপে যেতে পারবো না, আই এম সরি। আচ্ছা বেটা, আচ্ছা, জাস্ট লিসেন টু মি। 3 দিনের ব্যাপার। 3 দিনের ব্যাপারের কথা নয়, ওখানে সবাই যাবে, একসঙ্গে থাকবে, সেখানে গিয়ে আমি থাকবো? ইম্পসিবল। তুমি ওদেরকে বলো ওদের এক্সপার্টের জন্য আমাদের বাড়ি চলে আসে, আমরা পে করে দেবো। রাইট, মাই বেবি, মাই ডার্লিং, একটা কথা শুনো, বাস ম্যাটার অফ 3 days only। আর তাছাড়া তোমার যা যা চাই, তোমার যা যা লাগবে, তোমার মম সব ব্যবস্থা করে রেখেছে, তোমার যা লাগবে তুমি সবটা পাবে। আর ওদের গায়ের ওই তেল কাজটা গন্ধটা, ও মাই গড, বেবি, তুমি কেন ওদের সঙ্গে কথা বলবে? তুমি কেন ওদের সঙ্গে মিশবে? না ওদেরকে তোমার কাছে আসতে দেবে, না তুমি ওদের কাছে যাবে, হয়ে গেল। তাছাড়া তুমি ইন্টেলিজেন্ট না, তোমাকে দেখতে হবে তো। তুমি যদি ওখানে না যাও, তুমি বুঝবে কি করে কে তোমার স্ট্রং রাইভাল, কে অতটা স্ট্রং নয়? তুমি যদি সেগুলোকে আইডেন্টিফাই করতে না পারো, তাহলে তুমি তোমার মমকে বলবে কি করে? তোমার মম ওই একটা একটা করে কাঁটা তোমার পথ থেকে সরিয়ে দেবে। আর তাছাড়া খেলাটা সোজা হয়ে যাবে। আর একটা কথা দেখো, যদি তুমি ওখানে না যাও, তাহলে ওরা এটা নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। কি দরকার সেটা? 3 দিনের ব্যাপার, একটা এক্সপিরিয়েন্স হিসেবে নাও এটাকে। স্মাইল স্মাইল, ইয়ে।
বেটাই তোমার সোনা ডার্লিং। আর দেখো বেবি, তুমি তো জিতবেই, ইউ উইল বি দ্য চ্যাম্পিয়ন, রাইট? দেখো তোমার জেতার জন্য তোমার মম সমস্ত কিছু বন্দোবস্ত করে রেখেছে। আচ্ছা তুমি জাস্ট ভেবে নাও তুমি কয়েকদিনের জন্য চেঞ্জে যাচ্ছ, সিম্পল। ডার্লিং লিসন, এইগুলো না জাস্ট ফর্মালিটি, আর কিচ্ছু না। আমি ওর যা যা লাগবে সেটা পঞ্চাকে বলে লিস্টটা করিয়ে ফেলে। হ্যাঁ ওকে ওকে। শোনো বেটা, অনি, তুই আর কবে আসবি রে বাবা? ততদিনে তো তোর মেজ কাকি আর তোর মাকে বাঁচতে দেবে না, ও তোকেও বাঁচতে দেবে না। তোকে না কটা কথা বলা আমার যে খুব দরকার, কিন্তু কিন্তু সেটা তোর মেজ কাকি আর সামনে আমি কোনোভাবে বলতে পারবো না। কি যে করি, কি করি, আমি কি করি? অনি, আমার সোনা, তোকে কতদিন দেখি না রে, জানি না আর কোনোদিনও দেখতে পাবো কিনা। যদি তোর সঙ্গে দেখা নাও হয়, এই চিঠিটা তুই যদি পাস, তাহলে তাহলে জানতে পারবি কিভাবে বেঁচে আছি আমি। মুখে যদি কিছু নাও বলতে পারি, যে করে হোক এগুলো আমি তোকে দেবই। তোর জানা দরকার, আমাদের শত্রু আমাদের ঘরেই আছে। সে তোর বাবাকে শেষ করেছে, আমাকে করছে। এবার তুই ফিরলে তোকেও শেষ করতে চাইবে, তারপর একা সব সম্পত্তির দখল নেবে। ওদের হাত থেকে আমাদের নিজেদের বাঁচাতেই হবে। তুই আমার একমাত্র ভরসা। আচ্ছা কৃষ্ণা, এই কুলফি আর ফুচকাটা কি তোমার রেগুলার কম্বিনেশন? না, আসলে এগুলো মা খেতে খুব ভালোবাসে। আমি যখন বেনারসে থাকতাম তখন আমি ফুচকা আনাতাম, আর মা কুলফি মালাই আনিয়ে নিত। একদিন মা খাচ্ছিল, আমার দেখে খুব ভালো লাগলো, আমিও খেয়ে দেখলাম, সত্যি খুব ভালো খেতে। আমার মায়ের এগুলো খেতে খুব ভালো লাগে। সত্যি এই কুলফি আর ফুচকাটা কিন্তু উইয়ার্ড কম্বিনেশন, আমি প্রথমবার শুনছি, বিশ্বাস করো। তুমি আজকে খেয়ে দেখো একবার। না, আগে ফুচকা। আরে না, তুমি খাও না আগে। আচ্ছা আমি খাও।
তোমরা খাবারটা এনজয় করো, আমি 1 মিনিটে আসছি। বাবুজি আসুন। মা, মা তুমি খুব চিন্তা করছিলে না আমার দেরি হচ্ছিল বলে? আসলে আমি বিজলি মাসিকে ফোন করেছিলাম তোমাকে বলবো বলে যে আমাদের একটু দেরি হবে, কিন্তু বিজলি মাসির ফোনটা বিজি ছিল বলে তোমাকে আর বলা হয়নি মা। মা এই দেখো বাবুজি আমাকে কত কিছু কিনে দিয়েছেন। বুঝলাম কৃষ্ণা, ব্যাগগুলো রাখো আর এটা নাও। এটা আবার কিসের প্যাকেট বাবুজি? আই এম শিওর তোমার মা অনেকদিন বাইরে শখ করে কিছু খাননি, তাই ওনার জন্য ফুচকা আর কুলফি মালাই না। শোন না মা, ফোন করে কিন্তু তুই তো চাচির কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিবি, কেমন? বলবি না কিন্তু। জানিস তো তোর চাচি বোধহয় আমার উপর রাগ করেছে রে। আসার পর থেকে তো মানুষটার সঙ্গে একবার কথাও বললাম না। মা এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এখানটা চুপটি করে দাঁড়াও তো। কি হলো? আরে আরে না মা, ভালো করে গান গাইবি, কেমন? মা তুমি কাঁদবে না, তুমি কাঁদলে কিন্তু আমি যাব না মা। না না, কোথায় আমি কাঁদছি মা? কাঁদছি না। নে চল, এবার দেরি হয়ে যায়। দে আমাকে। আমি নিচ্ছি। আমি পারবো তো মা, খুব ভারী আছে মা, তুমি আমি নিচ্ছি। চল চল। প্লিজ রাগ করো না, বোঝার চেষ্টা করো আজ কৃষ্ণার জন্য ভীষণ বড় একটা দিন, আর ও তো তোমার ছোট বোনের মতো, তাই আজকে আমার ওর সাথে থাকাটা ইম্পর্টেন্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, নিজের মনটা একটু বড় করো। হ্যাঁ মুন্নি, দেখো তোমার তো কিছু হারানোর নেই। এই বাড়ি, এই পরিবার সব তোমার। নিখিল তোমার পাপা, তোমার থেকে বেশি ভালো আর কাউকে বাসে না। দিদি ভাই ওরকম ছেলে মানুষই করে না। শোনো না দিদি ভাই, কৃষ্ণারা কি সারা জীবন আমাদের বাড়িতে থাকবে? থাকবে না তো। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, দুজন মেয়ে, তাই কৃষ্ণা বাচ্চা মেয়ে। এই অচেনা অজানা শহরে মাথার উপর কেউ নেই, তাই তোমার পাপা তোমারই পাপা। সে মানবিকতার খাতিরে একটু সাহায্য করছে। এটুকু বোঝার বয়স তোমার হয়নি? হয়েছে তো, বোঝার চেষ্টা করো।
করছি তো ঠাম্মি, রিয়েলি বিলিভ মি, আই এম ট্রাইং। এখন আমি আসি। এসো এসো। বাবুজি, এসো কৃষ্ণা। বাবুজি আমি রেডি হয়ে গেছি, মা সবকিছু গুছিয়ে দিয়েছে। কে অনুরাধা? তোমার মেয়ে তো 3 দিন থাকবে না, কি করবে এই 3 দিন? সত্যিই তো অনুরাধা, হ্যাঁ এবার তোমার হয়ে কথা বলবে কে? কে কথা বলবে? আর শুধু ওরকম মাথা নেড়ে যাবে তা তো হয় না। শোনো আমি বলি কি, তুমি এই কদিন আমাদের কাছে এসে আমাদের সঙ্গে গল্প কাছা করো, তাতে একটা উপকার হবে, তোমার মনটাও ভালো থাকবে, মেয়ের জন্য মন কেমনও করবে না। হ্যাঁ, এই 3 দিন আবার কান্নাকাটি করতে বসো না। দেখো তোমার মেয়ের গানের অনুষ্ঠানের প্রোমো টিভিতে দেখাচ্ছি, তুমি তো দেখোনি। ওটা এখানে এসে বসে তুমি টিভিতে দেখবে, ঠিক আছে? মা উত্তর দাও দাদাজির কথায়, তুমি আসবে তো এখানে? কি দেখছো কৃষ্ণা? কত লোক, তাই না বাবুজি? টেনশন হচ্ছে? তা তো একটু করছে। কৃষ্ণা টেনশন নেওয়ার কিছু নেই, এখানে সবাই তোমার মতো, বুঝলে? আর তুমি তো অডিশনে ফার্স্ট এসছো, তুমি কেন টেনশন নিচ্ছ? তাহলেও বাবুজি। দেখো কৃষ্ণা, কনফিডেন্স একদম লুজ করবে না, নার্ভাস হবে না, বুঝলে? এখানে যা যা শেখাবে ভালোভাবে শিখবে, মন খুলে গান গাইবে। আর যদি মনে কোনো প্রশ্ন আসে নিজের টিচারদের জিজ্ঞেস করবে। তুমি যদি নিজের টিচারকে কোনো প্রশ্ন করো তারা অখুশি হবেন না। তোমার ইচ্ছে আছে শেখার, তাই তুমি জিজ্ঞেস করছো। আর যার শেখার ইচ্ছে নেই সে কোনো প্রশ্ন করবে না। এই প্রশ্ন জিজ্ঞাসা মানুষকে অনেক এগিয়ে দেয়। আরেকটা কথা, নিজের আশেপাশে যদি কোনো ভুল দেখো মাথা উঁচু করে প্রতিবাদ করবে, ভয় পাবে না। মনে রাখবে নিজের কথা নিজেই বলতে হয়, ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দেবে না, বুঝলে? হ্যাঁ বাবুজি। চলো এবার দেরি হয়ে যাচ্ছে তো, গাড়িটা পার্ক করে দিও। চলো বাবুজি আমি নিচ্ছি। চলো। এখানে সাইন করো। এখানে তো? হুম হুম হুম, ব্যাস ঠিক আছে। তুমি ভেতরে চলে যাও, কেমন? এই ডান দিকে। ঠিক আছে, হ্যাঁ আসছি। দাও তো, এটা আমি ধরছি। তুমি যাও, দেরি হচ্ছে, যাও। কৃষ্ণা, কৃষ্ণা তুই কেন বলতো? আমি সে কখন থেকে ভাবছি যে তুই কেন আসিসনি। আয় 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 তাড়াতাড়ি আয়, এখানে সাইন কর। হ্যাঁ, লাগেজটা নিয়ে ভেতরে চলে যা, কেমন? এক্সকিউজ মি, হ্যাঁ স্যার। আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ বলুন। বলছিলাম আমি হলাম কৃষ্ণার লোকাল গার্জেন।
আপনি কি কৃষ্ণার বাবুজি? হ্যাঁ মধুমিতা দিদি। নমস্কার, আমি মধুমিতা। নমস্কার। বলছিলাম কৃষ্ণা এই শহরে নতুন, মানে সেরকম কিছুই জানে না, তাই মাঝে মাঝে একটু নার্ভাস হয়ে যায়। আপনি প্লিজ ওকে একটু দেখে রাখবেন প্লিজ। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা ওকে যথেষ্ট নজরেই রাখবো। তাছাড়া ওর সঙ্গে তো আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কি কৃষ্ণা বল? তাছাড়া ও আমাদের স্টার পার্টিসিপেন্ট, ও এত ভালো অডিশন দিয়েছে। ওর খেয়াল তো আমাদেরকে রাখতেই হবে। ও আমাদের স্ট্রংগেস্ট কন্টেস্টেন্ট। স্ট্রং প্রতিপক্ষ? আমার চেয়েও স্ট্রং মাম্মাম? কে এই মেয়েটি? ও ডার্লিং, আচ্ছা, আগের দিনও নিখিল এই মেয়েটা কি সঙ্গে করে নিয়ে এসেছিল না? আশ্চর্য, মেয়েটা ফাইনাল রাউন্ডেও চলে গেছে। তাহলে তো লড়াইটা আবার সামনাসামনি হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু মেয়েটা কে? কে মেয়েটা? শ্যামার মতন গায়ের রং, কিন্তু কিন্তু শ্যামা তো 18 বছর আগে পেটে বাচ্চা নিয়ে পালিয়ে গেছিল। আজও তার কোনো হদিশ পাওয়া যায়নি। তাহলে কার মেয়ে? রাধার ধারণায় কি ঠিক? নিখিলের কোনো প্রেমিকা, তার মেয়ে? হাই, হ্যালো, আমি তোমাদের লুক ডিসাইড করব, আর আমাকে কিন্তু তোমরা সঞ্চয়ন বলেই ডেকো। আচ্ছা মধুমিতা, তাহলে আমরা এবার শুরু করি। আচ্ছা, ও তোমাকে ইন্ডো ওয়েস্টার্নেই ভালো লাগবে। আরে পুচকি মেয়েটা, ওকে আমরা স্কার্টই পরাবো, কি বলো মধুমিতা? হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে। পৌলমি, তুই মার্ক করে নে। ওকে স্যার। তোমাকে তোমাকে তোমার যে হাইট, তোমাকে ওয়েস্টার্নেই মানাবে। ইয়েস আই নো দ্যাট। আর আমি আমার জামা কাপড় নিজে ক্যারি করেছি, তো যাদের কাছে নেই জামা কাপড় তাদের কথা ভাবুন। তোমার নাম কি? রায় দত্ত। যেমন ফটর ফটর করে কথা বলো, গানটাও কি তেমন ভালো গাও? সেটা আপনি জেনে কি করবেন? আপনি নিশ্চয়ই গান গাইতে পারেন না। যদি পারতেন তো অন্যদের জামা কাপড় তৈরি করতেন না। তুমি কিন্তু তোমার
সঞ্চয়ন দা শোনো, বলছি যে ওর সঙ্গে না কথা বলে কোনো লাভ নেই। 2 দিন যেতে দাও, তাহলেই দেখবে উচিত শিক্ষাটা পেয়ে যাবে। থেমে যাও। ওকে, নেক্সট যাও। ভেরি আনকমন ফিচার্স, চাপা রং, টানা টানা চোখ। আচ্ছা, ওকে না আমরা চুড়িদারি পরাবো, আর মাঝে মাঝে লং স্কার্ট। কি বলিস মধুমিতা? পৌলমি, এটা নোট করে নিও, কেমন? ওকে স্যার। আর ওর কোনো আর্টিফিশিয়াল গ্ল্যাম টাচ অ্যাড হবে না, একদম সিম্পল লুক দিতে হবে, কেমন? পৌলমি, তুমি ওদের মাপগুলো নিয়ে নিও, কেমন? আর শোনো, এক্সকিউজ মি, সরি, আমি একটা কথা না বলে থাকতে পারলাম না। দাঁড় কাককে যতই সাজানো হোক, দাঁড় কাক দাঁড় কাকই থাকে। তোমার যা গায়ের রং আর যার চেহারা, সেখানে পৃথিবীর সেরা ডিজাইনারও না তোমার এই রূপটা বদলাতে পারবে না। আমি যেমন, আমি তেমনই থাকতে চাই, সেখানেই আমার স্বকীয়তা বজায় থাকে। আচ্ছা, আপনি কি অন্য কাউকে নকল করে অন্য কারোর মতো হতে চান? আমি কিন্তু তা চাই না।